সত্যিকার অর্থে সবাই কুড়ালবাজ, একটা কুড়াল নিয়ে সবসময় ঘুরি এবং নিজের পায়ে সুযোগ পেলে একটা কোপ মারিয়া বলি যে এটা হইলো কেন, আমার পা দিয়ে রক্ত বাড়িতেছে কেন, রাষ্ট্র এটা জবাব দেয়, ভারত এটা জবাব দিতে হবে, আমার পা থেকে রক্ত বাড়িলো কেন। এই নিজের নাক্কাইটা অন্যের যাত্রা ভঙ্গ করা, নিজের মানে স্বার্থপরতা দেখাতে যায় সবকিছু ধ্বংস করে দেওয়া। এখন আপনি বনে আগুন লাগাইলে তো আপনার ধর্মশালা থেকে শুরু করে কিছুই আর থাকবে না, সবই তো পূর্বে। আমার এটাই মনে হয় যে আমরা সবাই আত্মঘাতী। আচ্ছা, এখন আপনি মানে এমন একটা প্রশ্ন করেছেন, আসাদ বুঝতে পারছে যে আমার অবস্থা কি হয়ে গেছে, জীবনে বেঁচে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে এটা খুবই জটিল প্রশ্ন। আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্ন উত্তর দিতে গেলে অবস্থাটা কি হবে জানেন, যে কইলে মায়ের খায়, না খাইলে না কইলে পাপে এটা খায়, এরকম হয়ে যাবে। আসাদ নূর, আমি শুনেছি আসাদের কাছে না, আমি অন্যজনের মুখে শুনেছি, আসাদ নূর জেলখানাতে থাকাকালীন শুধু বঙ্গবন্ধুর ছবি আঁকছিল। এর জন্য তাকে খোদ আওয়ামী লীগের পুলিশ নাকি প্রশাসন তাকে টর্চার করতে, মানে মেন্টাল টর্চার করছে, গায়ে দিছে কিনা আমি জানি না, ওরা আসাদ নূর বলতে পারবেন না। তাকে প্রেসার ধরে নিয়ে গেছে কেন সে বঙ্গবন্ধু। হ্যাঁ হ্যাঁ, ডিজিএফআই। তাহলে চিন্তা করে দেখেন। আর আমাকে কি করছিল জানেন, আমি একটা ফাইল জমা দিয়েছিলাম কোন এমপির কাছে, আমার ফাইল ছুঁড়ে মেরে বলেছিল শেখ ফরিদ তো আওয়ামী লীগ করে না, ওর ফাইল কেন সাইন করবো। অথচ আমরা গণজাগরণ মঞ্চে আমরা কি করি নাই, আমরা জীবনের ঝুঁকি নিয়ে, আসাদ জানে, আসাদ নিজেও খুব কম বয়সে আসাদ জেলে গেছে, ঠিক আছে, খুবই কম বয়সে। এখন তো তাও ওকে দেখে একটু বয়স্ক মনে হয়। আমরা যখন জেল থেকে আসলো ওকে আমি দেখতে গেলাম প্রথম দিন, আমার কাছে তোকে বাচ্চা মনে হইতো তখনই, ঠিক আছে। আমি কোনো হাই এইরকম একটা বাচ্চা ছেলের জেলে দিলে কি কারণে। আমি কিন্তু আসাদকে যেদিন প্রথম এসে তো ফরিদ ভাই আরেকটা জিনিস মনে করে, ওই যে পরিবাগে যে দেখা হয়েছিল না, ওইখানে আমি তো জানতাম না আমাকে যে চেয়ারে বসাই দেবে, আমার সাথে বিয়াস ছিল তো ওইখানে কিন্তু ওই আমি নাম নিতেছি না তাদের নিরাপত্তার জন্য, তারা আমাকে বিয়াসকে ধরে নিয়ে আসনে বসাই দিল। আমি ওখানে বসে দেখি সামনে আমার শাকিল অরণ্য ভাইরা, আমি তো লজ্জা পেয়ে গেছি। আমি তারপরে ওই হ্যাঁ যে আমি একজন অনুজ, আমার এই লজ্জাটা দিয়ে না, আমার অনেক অগ্রজরা, অনেক আমি যাদেরকে ফলো করি তারা এখানে বসে আছেন দর্শকের সারিতে, আমাকে এখানে বললেন যে আচ্ছা দুঃখিত যে আপনি জেল খাটছেন, আমাদের মধ্যে আপনার প্রতি একটা সহানুভূতি আছে, এই কারণে আপনি এখানে বসেন, বলেন কি বলবেন। তা আমি তখন বলছিলাম তসলিমা নাসরিন দেশে আসেন, আমরা তরুণরা কি করি, এত আয়োজন করে লাভ কি। ওই ডিজিএফআই ধরে নিয়ে যাওয়ার কারণ ওইটাও আমার বলছে আমার নাকি তসলিমা নাসরিন টাকা দিচ্ছেন। মানে ফরিদ ভাই এটা কি যে বলি, এরকমও হয়েছে আর কি। মানে ওই দিন আমিও ছিলাম, এটা আমি জানি না, আজকে জানলাম। আমাকে 4-5 জন বললো ফরিদ ভাই আপনি তো একটু মানে আমরা এমন একটা বয়সের, কম বয়সীও না বেশি বয়সীও না, আপনি আসাদের নিরাপত্তাটা দেখবেন, আশেপাশে থেকে বাইরে থেকে যেন কেউ হিট না করে, ভিতরে থেকে বাইরে লক্ষ্য করেন। আমি একবার আসাদ নূরের বক্তব্য শুনি, আলোচনা আবার নিচে যাই আসি, আমি ওয়াচ করতেছিলাম, আমি জানি না এই কারণে আবার আসাদ নূর নিয়ে গেছিলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি বলছে আপনাকে যে তসলিমা নাসরিন আপনাকে টাকা দিচ্ছে, আশ্চর্য ব্যাপার। তা আমাদের ধরলেও তো এই কথাই বলতো, দেখা যায় হাস্যকর ব্যাপার। যাই হোক, আপনি যে প্রশ্নটা করতেছিলেন ওই দেখে যায় খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি একজন সমাজতান্ত্রিক মানুষ হিসেবে আমার কাছে এই প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ। এই দেশে ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা পায় নাই, ঠিক যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা পায় নাই। ঠিক যেমন বাংলাদেশের কোন রাজনৈতিক দল গণতন্ত্রের কথা বলেছে কিন্তু তারা গণতন্ত্র চায় নাই একেবারে ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত, যে সরকারি আসুক। ঠিক তেমনি আওয়ামী লীগ যেমন ধর্মনিরপেক্ষতা তাদের যে মূলনীতির মধ্যে অন্যতম। আপনি দেখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে সেটা লেখা থাকে, আমরা দেখেছি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে ওই 4টা মূলনীতি কেউ পড়ে নাই ছাত্রলীগের তরুণেরা। ইভেন আপনার মনে আছে বোধহয় আসাদ নূর, আপনার মনে থাকার কথা, মেয়র হানিফ আওয়ামী লীগের এত বড় একজন নেতা, তিনি ধর্মনিরপেক্ষতা বাদ দিতে বলেছিলেন। বুঝতে পারছেন তো যে তারা ধর্মনিরপেক্ষতার প্রতি তারা নিজেরাই সুবিচার করেনি। তার জন্য ইভেন আমার সাথে আওয়ামী লীগের তৎকাল মানে এক সময় এইটার না আগের 2 জন এমপির সাথে আমার ধর্মনিরপেক্ষতা নিয়ে বিতর্ক হয়েছিল। আমি দেখলাম যে তারা ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটাই আলাদা করে ফেলে। একজন সমাজতান্ত্রিকের কাছে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা একজন আওয়ামী লীগের লোকের কাছে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা দেখি ধর্মের মধ্যে নিয়ে আসে। আবার বিএনপি জামাতারা তো ধর্মনিরপেক্ষতাকে কুফরি মনে করে, সমাজতন্ত্রকে হারাম মনে করে, ধর্মনিরপেক্ষতা কুফরি মনে করে আওয়ামী লীগের বহু মানুষ আছে। আজকে যদি ধর্মনিরপেক্ষতা চর্চা করা হতো তাহলে আমাদের দেশ থেকে এই যে গান, নাটক, এই যে যত সৃষ্টিশীল এত কিছু কোনোদিন ধ্বংস হতো না। আজকে দেখেন এরা যদি ধর্মনিরপেক্ষতাকে চর্চা করতো, আর যারা বলছে এটা কি ভারত থেকে আনছে, তারা জানেই না যে এই ইতিহাসই জানে না যে ধর্মনিরপেক্ষতা ভারত থেকে আনা নাই বাংলাদেশ। ধারণাই তাদের ভুল। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের আগে, ভারতের আগে বাংলাদেশ স্বীকৃতি, অনেকে জানেই না এটা। রাষ্ট্রীয়ভাবে পরে স্বীকৃতি দিয়েছে ভারত, আমাদের একদিন পরে হলো। আমাদের যে সংবিধান তৈরি করছে, আর তার এটা তারা এই জন্য প্রশ্ন করে যে আগে না পরে। ধর্মনিরপেক্ষতা অনেক মুসলিম রাষ্ট্র ধর্মনিরপেক্ষ। আজকে যারা ফিলিস্তিনের জন্য জান কুরবান হতে চায়, তারা কি জানে যে ফিলিস্তিনের রাষ্ট্র ধর্ম নাই এবং ফিলিস্তিন যে একটা ধর্মনিরপেক্ষ দল, ওই ইয়াসির আরাফাতের যে দল, কয়জনে সেটা জানে?
ইরানের শুরু হয়েছিল ধর্মনিরপেক্ষতা দিয়ে, আজকের যে সবচেয়ে ভয়ঙ্কর রাষ্ট্র হয়ে গেছে, যেখানে বিড়ালের চেয়ে একটা নারীর চেয়ে একটা বিড়ালের স্বাধীনতা বেশি, সে আফগানিস্তান শুরু হয়েছিল ধর্মনিরপেক্ষতা। এটা কি তারা জানে? ইভেন এই যে তথাকথিত যে পেয়ারা পাকিস্তানিদের যে ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান, সেখানেও তারা প্রথমে সরাসরি ইসলামের শব্দ যোগ করে নাই, অনেক পরে যোগ করছে তারা ইসলাম ধর্মকে। তো এই যে আমাদের যেটা আসাদুর বললো যে শিক্ষার যে ফারাক, আসাদুর একটা ভালো কথা বলছে যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে সিলেবাসের ধর্মনিরপেক্ষতা কিভাবে আনবে? এই দেশে তো 80% মানুষই বাধা দিচ্ছে শিক্ষায় ধর্ম। এটাই বলতেছি না, এই বাধা দেওয়ার কারণটাও কিন্তু রাষ্ট্র। আচ্ছা আপনাকে উদাহরণ দিই, রাষ্ট্র চাইলে কি সম্ভব না? রাষ্ট্র যদি না চায়, রাষ্ট্র যদি চায় এবং না চাওয়ার মধ্যে অনেক কিছু নির্ভর করে। আপনি এটা ঠিক যে জনগণ যা রাষ্ট্র তাই হয়, কিন্তু তাহলে নেতা কেন হয়? নেতার কাজ কি? বিপ্লবী নেতার কাজ কি বা নেতার কাজ কি? বঙ্গবন্ধু কি বাংলাদেশ পাকিস্তানকে স্বাধীন করে নাই, বাংলাদেশ বানায় নাই? আপনি কি মনে করেছেন যে সবাই পাকিস্তান ভাঙার পক্ষে ছিল? নেবার অধিকাংশ মানুষ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চায় নাই। আপনি মনে করেন না যে এখনই শুধু রাজাকার আলবদরের সংখ্যা বাড়ছে? 71 সালে বঙ্গবন্ধুর 6 দফাকে কেউ সমর্থন করেনি। বঙ্গবন্ধু যখন 6 দফা নিয়ে আসলেন, খোদ তার উস্তাদ পীর, রাজনৈতিক পীর মাওলানা ভাসানী তার পিছ থেকে সরে গেছিলেন। যখন বঙ্গবন্ধু রোডে রোডে ঘুরে, আমি তাহলে বলি আসাদ তো ঠিক বলছে যে আওয়ামী লীগ নিজেরাও করে না। আসাদ নূর যেটুকু স্টাডি করে বঙ্গবন্ধু নিয়ে, আমরা যেটুকু করি, আমরা দায়িত্ব নেই বলতে পারি আমরা স্টাডি আওয়ামী লীগের চেয়ে বেশি করি, কিন্তু আমাদেরকে গালাগালি বাইরের লোক করে আমরা আওয়ামী লীগের দালাল, আর আওয়ামী লীগ বলে আমরা তাদেরকেও না। যাই হোক, সেটা তাদের ব্যাপার। বঙ্গবন্ধু যখন ডোর টু ডোর বেরোয় গেলেন, একমাত্র লোক যখন দেখলো যে 6 দফা বাংলাদেশের জনগণ এটা খেয়েছে, এটাই তো নেতার কাজ। নেতার কাজ তো যা চায় জনগণ তাই দিবে তা তো না। যেগুলো রিভলিউশনারি, যেগুলো মানুষকে, সমাজকে, রাষ্ট্রকে, যেমন ওষুধ খাওয়া, তিতা ওষুধ তার শিশু বাচ্চা খাবে না, তাকে তিতা ওষুধ খাওয়াইতে হবে বাঁচার জন্য, তাই না? ঠিক তেমনি একজন নেতার কাজ কি? আজকে যদি এই 17 বছর, যেটা আসাদুর বলে গেল, আওয়ামী লীগ সরকার টিকে যাবে, কিন্তু আমরা জানতাম হয় না। দুধ কা দুধ, পানি কা পানি, তেলে জলে মিশে না, তেলে জলে মিশে না। আমরা আওয়ামী লীগের যতই সমালোচনা করি, আসাদ নূর যতই সমালোচনা করুক, দিন শেষে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষের দল বা ব্যক্তিকে আমরা সমর্থন করতে পারি না, এটা আমাদের নৈতিকতার বাইরে। এটা তারা বুঝতে পারেনি। তেমনি তারা ভেবেছিল যে হেফাজত নিলাম জামাতকে ঠেকানোর জন্য। শত্রু সবসময় বন্ধু নয়, শত্রু সবসময় বন্ধু হয় না। আচ্ছা, আমি তারা তাদের কি সুযোগ দেয় নাই? হেফাজতের সার্টিফিকেট দিল সমমানের এমএ দাওরার পাশের সাথে, তেলে জলে মিশানোর চেষ্টা, সেটা কি হয়? হয় না। এইভাবে একটা দেশ চলে না। এবং ত্রিপুরা যে সব মাদ্রাসাকে স্কুল করে ফেললো, সবচেয়ে বড় ভিকটিম কিন্তু এখন আওয়ামী লীগ। আপনি দেখেন, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আসাদ নূর ভাই, ত্রিপুরায় কিন্তু মাদ্রাসা শিক্ষা টোটালি বন্ধ করে দেওয়ার পরে ওরা মানে কি যেন একটা করেছে, লাশ বানিয়েছিল কাগজ দিয়ে, তারপর প্রতিবাদ জানিয়েছিল যে আমাদের মাদ্রাসাকে দাফন করে দিল, স্কুলের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলো প্রগতিশীল। পাবলিক কিন্তু কিছু করতে পারে নাই, সরকার যেটা চেয়েছে সেটাই কিন্তু হয়েছে। কিন্তু আমাদের এই বাংলাদেশে শেখ হাসিনা এত বছর থাকার পরে আমি নিজে ওবায়দুল কাদের স্যারের সাথে দেখা করে নিজে রিকোয়েস্ট করেছি আমাদের দেশের নারী পুরুষের সমান অধিকারটা নিশ্চিত করার জন্য নেত্রীকে আপনি আমার পক্ষ থেকে অনুরোধ করবেন। তখন তিনি যে উত্তর দিলেন যে নারীরা যেন শিক্ষিত হয়ে তাদের ক্ষমতা আদায় করতে পারে নিজেরা, সেই জন্য আমরা চাই তারা শিক্ষিত হোক এবং তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করুক। মানে আমরা নিজেরা লড়াই করে, আমরা আন্দোলন করে, নেতৃত্ব দিয়ে আমরাও সবাই রাজনীতিতে এসে তারপর এটাকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে পরামর্শ দিল। এইটা কত বড় ব্যর্থতার একটা জবাব, এটা আমি তখন বুঝতে পারছি। এবং আমি গুগলে সার্চ করলাম যে শেখ হাসিনার মুখ থেকে এমন কোনো বক্তব্য আসছে কিনা, কোথাও আমি একটু খুঁজে দেখি, দেখলাম যে তিনি এমন একটা বক্তব্য দিয়েছে, কওমির এক হুজুরকে বলতেছে আপনারা একটু ভেবে দেখবেন ছেলে এবং মেয়েকে সমান অধিকার দেওয়ার ক্ষেত্রে এটা করা যায় কিনা। তিনি এতটা ভয়ে ছিলেন এই কথাটা বলার সময়, সেই ভয় কিন্তু আজকে ওনাকে ধরে রাখতে পারে নাই। ইভেন আমি একটা বাস্তবতার গল্প বলি, সেটা হচ্ছে আমার গ্রামে, আমি যখন গ্রামে বড় হয়েছি, আমি দেখতাম যে আমি স্কুলে যাই, আরেকজন মাদ্রাসায় যায়, কিন্তু সে কেন যায়? আমি তখনই এটাকে গবেষণা করেছি কেন যায়। কারণ বেশিরভাগ ছেলে মেয়ের তার বাবা মাদকাসক্ত, ট্রাক ড্রাইভার, তারপরে মা কাজের বুয়া, তাদের ক্ষমতা নেই স্কুলে পড়ানোর, যদিও এটা সরকারি। কেন? সেখানে একটা ভালো স্কুলে ড্রেস দিতে হয়, ভালো টিফিন দিতে হয়, তারপরে হচ্ছে গাইড বই কেনা, একটা টিউশনি দেওয়া, ভালো একটা স্কুলের ব্যাগ দেওয়া, এই যে একটা পরিবেশ, এটা দিতে পারে, মনে মনে কষ্ট পায়। হ্যাঁ, যাতায়াত খরচ কষ্ট পায় এবং আসন সংখ্যা সীমিত। তো সেই জায়গায় আবার ঢাকা শহরে দেখা যায় লটারি দিয়ে ভর্তি করানো হয় এবং সেখানে ডোনেশন দিতে হয়। অনেক প্রাইভেট আছে, সরকারি আছে, বিভিন্ন জায়গায় এটা মানে ওপেন হয়েছে, এগুলা শিক্ষার দুর্নীতি ওপেন। আওয়ামী লীগ সরকার আমলেও এই জিনিসগুলো আমলে নেওয়া হয়নি। তো
লটারি দেওয়া, ওপেন দেওয়া, তারপরে হচ্ছে ওপেন দুর্নীতি, এগুলো ওপেনই হয়েছে, এগুলো কোনো আড়ালে আবডালে হয় নাই। হ্যাঁ বলেন। আরেকটা জিনিস ঘটে গেছে, যেটা আমাদের অজান্তে এবং খুব ভয়ঙ্কর ভাবে ঘটছে, সেটা কোচিং সেন্টার গুলো হচ্ছে এক একটা মৌলবাদীদের আখড়া। যদি এখানে আপনাদের মাদ্রাসার কথা বললো যে এত কোচিং কেন, এই যে কোচিং কেন, এটার উত্তর তারা কিন্তু দিয়ে দিছে যে আমাদের সব বিখ্যাত কোচিং আমাদের হাতে, তাহলে পড়াশোনা নষ্ট করার মূলে তাদেরও হাত আছে। আবার মাদ্রাসার ব্যাপারে একটু বলতে চাই ফরিদ ভাই, আপনি দেখবেন যে মাদ্রাসায় আবার অনেক বাবা মারা তাদের সন্তানকে পড়ান ইসলামের প্রতি প্রেম থেকে, যেটা আমিও ভিকটিম হয়েছিলাম। ক্লাস 5 পর্যন্ত আমাকে মাদ্রাসায় পড়তে হয়েছে। আমার বাবা একজন স্কুল শিক্ষক। হ্যাঁ, এবং আমার দাদা বলে গেছিলেন, আমার বাবাকে নসিহত করে গেছিলেন যে আমার এই নাতিটা বংশের মধ্যে তার কাছে মনে হয়েছে দেখতে শুনতে, মানে আগে শাস্ত্রস্থ ভালো ছিল, যে এ যদি আলেম হয় তাহলে ইসলামের খেদমত হবে, মানে নুরানি চেহারা তখন তিনি বলতেছিলেন। তো এই ইসলামের খেদমত করবে, একে যেন মাদ্রাসায় পড়ানো। আমার বাবা স্কুল শিক্ষক হওয়ার পরও ওই বাবার কথা রাখতে যেয়ে উনি আমাকে মাদ্রাসায় পড়াইছেন। তারপর যখন দেখছেন যে মাদ্রাসা চেঞ্জ করেন, যে মাদ্রাসায় শুধু মৌলবাদী হয় না, ভালো মানুষও হয়। হ্যাঁ, আমি ভালো মানুষ হইতে পারতাম না। আমি মাদ্রাসায় এখানে একটা ফ্যাক্ট বলি, যদি মাদ্রাসায় আমি পড়তাম, আমার বাবা যদি সঠিক সময়ে যে মাদ্রাসায় আমাকে প্রহার করা হচ্ছে এগুলো যদি তিনি নোটিস না করতেন, আমি যদি মাদ্রাসা পালায় ক্রিকেট না খেলতাম এই নির্যাতন থেকে বাঁচার জন্য, এবং বাবা যদি আমাকে 6 স্কুলে ভর্তি না করাইতেন, যদি আমার 6 স্কুলে ভর্তি আমার অনেক কষ্ট হয়েছে, কারণ আমার সহপাঠীরা ম্যাথ ইংরেজি সবকিছুতে এক্সপার্ট, আমি তখন মাদ্রাসায় পড়ছি তো জানি না, তো এগুলো তো আমার পড়ানো হয় নাই, মানে না পড়ে আমি মানে ওগুলা মানে বিজ্ঞান তো বইলেও দিত যে যা মন চাই লিখা দিও, কিছু মনে না রাখলে ইসলামের ইতিহাস লিখাইছো, মার্কস তো আমরা দেওয়ার, তারা পাশ করে দিত। এই যে মাদ্রাসার পোলাপান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় কেমনে, তাদের 95% মার্কস থাকে কেমনে, এই 1400 বছর আগের বস্তা বচা। আপনার যদি রামায়ণ লিখতে বলে, আপনি রামায়ণ লিখলে ওটা তো গল্প, রামায়ণের সিরিজ দেখলে আপনি সব লিখে দিতে পারবেন, খুব সহজ তো, মনে থাকে। এখন দেখেন মাদ্রাসায়, আমি যদি মাদ্রাসায় পড়তাম এবং আমার মানে স্কুলে পড়ার পরেও যখন আমার যে আলোকিত মানুষজন আরজালি মাতুব্বর, হুমায়ুন আজাদ, এদের সাথে যদি আমি পরিচিত না হইতাম, মোমেনরা যদি হুমায়ুন আজাদকে না কোপাইতো, তার বই যদি আমি হাতে নেওয়ার পরে আমার অন্যান্য মোমেন বন্ধুরা আমাকে বকা না দিত, আমার আগ্রহ তৈরি না হতো, তাহলে হয়তো আমি একজন, যেহেতু ইঞ্জিনিয়ারিং এটা আমার প্যাশন ছোটবেলা থেকে, হয়তো একটা বড় ধরনের জঙ্গি হইতাম, ভালো বোমা বানাইতে পারতাম, এটা হইতাম কিছু না কিছু, মানে ধরেন কুরবানি, তখন নিজের হাতে কুরবানি দেন না, কারণ ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেয় মাদ্রাসায়। কোরবানি দেওয়াটা না, ওইটা পারিবারিকই ছিল, মানে না আগ্রহী, মানে একটা এতিমখানা মাদ্রাসা কোরবানির ক্ষেত্রে ওইভাবে ইসলামের যে শিক্ষা যা দেওয়া, 8 বছর থেকে তাদেরকে প্র্যাকটিস করায়, পাঠায় দেয় কুরবানি দেওয়ার জন্য। এইটা তো ধরেন ওই যে লিল্লা, মানে চামড়াটা আনতে গেলে একটা মাদ্রাসা শিক্ষার্থীরা পাঠাইলে সে কুরবানিটা দিল, বিনিময়ে কিছু টাকা পাইলো আর ওই চামড়াটাও পাইলো। এটা হচ্ছে যে আসলে দরিদ্র, এটার সাথে ট্রেনিং এর কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। তবে আমি ছোটবেলা থেকে বুঝছেন যেটা করি, মানে ধরেন যেটা হাত দিছি ওইটা আমি খুব মনোযোগ দিয়ে করি, মানে এটা যেটাই, মানে ক্রিকেট খেলতে যে আমি কখনো ভালো খেলতে পারতাম না, কারণ আমি ক্রিকেটে কখনো মনোযোগ দিতে পারিনি, এবং আমার মনেও হয় না যে একটা খেলাকে পেশা হিসেবে নেওয়ার। তো অন্য কোনো খেলাধুলায় আমি ভালো কখনো ছিলাম না, কিন্তু ধরেন ইলেকট্রনিক্স, এই ইঞ্জিনিয়ারিং ইয়েগুলোতে আমার খুব ইচ্ছা করতো। বা এই যে ধরেন আমি, অনেকে যদি এই নাস্তিকতা বা এই অ্যাক্টিভিজমকে পেশা বলে না, আমার বলে থাকেন, যদি আমার রুটি ভিন্ন যদি বলেও তাহলে আমি হ্যাঁ এটা স্বীকার করি যে আমি এটাতে মন দিয়ে করছি, যা করছি এই পর্যন্ত, মানে মনের সাথে, মানে মনোযোগের সাথে এনার্জি দরকার হয়, ডেডিকেশন থাকতে হয়। তো ওই ডেডিকেশন আমি মাদ্রাসায় পড়লে আমার জঙ্গিবাদে থাকতো, আমি দেখা গেল কুখ্যাত মাস্টার মাইন্ড জঙ্গি হইতাম। আজকে আমাকে খুঁজতো মারতে, তারপরে শ্রুতি খানকে খুঁজতো যে মারলেই বেহেশতে চলে যাবো। আমি শেয়ার করি, মাদ্রাসার আমি জঙ্গি হইলে ফরিদ ভাই আপনারা অনেকেই বেঁচে থাকতেন না, কারণ আমরা টার্গেটে থাকতাম। আচ্ছা, আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে ছোটবেলায় মাদ্রাসা না পড়লে মক্তবে পড়েছি। ভোরবেলা 4টার সময় আমার মা, মানে কড়া ঘুম, তখন ওই সময় তুলে দিত শীতের মধ্যে, আর আমি সবার আগে চলে যেতাম, কারণ সবার আগে গেলে নাকি কুরবানির সওয়াব হয়। সবার আগে যে বসে শীতের মধ্যে অন্ধকারে, আল্লাহ কখন হুজুর আসবে, সবার আগে আমি আসছি, ওই দিন আমি অনেক সওয়াবের কাজ করছি, এইটা চিন্তা করে কোনায় বসে থাকতাম অন্ধকারে। 1 ঘন্টা পরে আজান দিত, কি সাহস, তাও 1 কিলোমিটার হেঁটে। বাইসে গেছেন তখনকার হুজুরেরা এখনকার হুজুরের মতো করতো না, তখন আমাদেরকে অনেক আদর করতো, এটা সত্যি। আমরা হুজুরের ঘর পরিষ্কার করতাম সওয়াবের আশায়, হুজুর তো চলে যেতেন কোরআন শেষ হলে, আর আমার ব্রেন এত ভালো ছিল ভাই, 7 দিনে আমি কোরআন শেষ করে ফেলি পড়ে, মানে 7 দিনের মধ্যে আমি আরবি শিখে ফেলছি ভাষা, মানে অর্থ না, রিডিং পড়া, মানে প্রথম কায়দা 7 দিনে শেষ, সিবারা 11 দিনে শেষ, কোরআন শরীফ 1 মাসে শেষ। তারপরে 4-5 বার পড়লাম, পড়ার পরে হঠাৎ একদিন মনে হলো, মানুষ খালি বলে কোরআনে এটা নাই, কোরআনে এটা আছে, এটা আমি তো জানি না আছে না নাই, আমার তো তাহলে বাংলায় পড়তে হবে। পরে আবার বাংলায় পড়া শুরু করলাম, তো অনেক স্বচ্ছ ধারণা কিছু কিছু পেয়েছি। তারপরে এখন যখন সেই আয়াতের বাংলা কারো কাছে বলি, বলে কি এটা বিকৃত করা হয়েছে, এই অনুবাদ সঠিক না, এখন কোন দিকে যাই সেই সমস্যায় ভুগতেছি।
আমার জীবনে 30 বছর শেষ করছি এই ধর্ম, আরবি, কায়দা, সিবারা, কোরআন এগুলা নিয়ে গবেষণা পড়াশোনা করে করেই কিন্তু শেষ হয়েছে জীবনে অনেকটা সময়। কিন্তু এখন কথা হচ্ছে ওই সময় সব হুজুর তো আর ভালো থাকে না। কিছু হুজুরকে আমি দেখতাম আমাদের সাথে যারা ছেলেরা পড়তো, এখন যেগুলো বাস্তবতা মিল পায়, এদেরকে আলাদা করে ফেলতো। মানে আমাদের যে একটু সিনিয়ররাই পড়তো 2 বছর 3 বছরের বড় এরকম, এদেরকে আলাদা করে না যৌনতার গল্প শোনাইতো, মহিলাদের গল্প, যৌন গল্প। হ্যাঁ, একদিন আমি শুনে ফেলছি, শুনে আমি কারো কাছে ভয় বলি না, বললে গুনাহ হবে। তারপরে একদিন আমাকে কি জানি একটা বলতেছে, তোমাকে লাঠি দিয়ে বাড়ি দিব, তুমি কি জানি করছো। আমি তো সবসময় বেস্ট থাকি, মানে 1 নাম্বার, কিন্তু ওই দিন কি জানি হয়েছে, বলতেছে যে তোমাকে একটা বাড়ি দিব। এই আগে আম্মুর কাছে যে বলে দিছি, এই দুঃখে হচ্ছে। পরে তো হুজুরের ব্যাপারে যখন এলাকার যারা মসজিদ কমিটিতে থাকে এদের কাছে বিচার গেছে, হুজুর পরে বিদায় যাওয়ার সময় আবার আমার কাছে সরি বলে গেছে। তো কথা হচ্ছে তারা যে এই যে ছেলেদেরকে কেন যৌনতার গল্প শোনাইতো, এটা তো এখন বুঝতেছি। এখন যখন প্রতিদিন বাচ্চাদের লাশ দেখি আমাদের সন্তানের বয়সী, কি নির্মম পরিণতি, মেরে ঝুলিয়ে রাখতেছে, মেরে খাদে ফেলে দিচ্ছে, মেরে মানে তাদের গায়ে আঘাতের চিহ্ন দেখছে, আবার অনেকে নিজের ইচ্ছে সুইসাইড করতেছে দুঃখে। আরেকটা ঘটনা বলি, আমার আপন বোনের মেয়ে, আমার মা তো আমাদেরকে পাঠাইতো যে সন্তান পড়াশোনা করলে। আমার মা কিন্তু একটা সূরা ভালো করে জীবনও পারে না, আরবি তেমন ব্রেনে ঢুকেই না, ওরে কোনো সূরাই ওর মুখ দিয়ে আসে না। আমি কিন্তু 40-50টা পারি। তো খালি বলতো তোরা আরবি মানে ধর্মীয় শিক্ষা বেশি করলে আমি বিনাশে বেঁচতে যাইতে পারবো, আমি তো কিছু জানি না, এই ভয়। তো মরার পরে জবাব দিব কি? আমাকে তোর জবাব তুই দিবি, আমার জবাব আমি, তোরটা তুই নাফসি কর, আমারটা আমি করি। তো এখন কথা হচ্ছে আমার ছোট বোন আমার কাছে কোনোদিন বলে না, কারণ আমি যদি বাধা দিই। এখন আমার ছোট বোনের বাচ্চা 7 বছর বয়স, তাকে মাদ্রাসা দিয়ে দিছে। আমার বোনকে কে জানি বুঝাইছে যে মরলে স্বর্ণের মুকুট পরাবে জান্নাতে এবং বড় আসন দিবে। এখন আপনার ছেলেকে যদি মাদ্রাসা দেন তাহলে এটা আপনার জন্য হবে সবচেয়ে বড়, মানে সবচেয়ে উত্তম কাজ। এখন আমি মাদ্রাসা শিক্ষাকে ছোট করে বলছি না, এটাও একটা আমাদের রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবং শোষণের হাতিয়ার, যেটা তারা আসলে এটা পরিস্থিতি শিকার, আমি তাদেরকে দোষ দিব না সবটা। তারা তাদেরকে যে অন্ধকারে ঠেলে দিছে কুয়ায়, সেই কুয়াতে বের হওয়া অনেক কঠিন। আমি তাদেরকে মানবিক দৃষ্টিতে বলতেছি, এবং তারা যে এই ধরনের কাজ করে সেটার পিছনে কারণ আছে। এখন তার হঠাৎ করে শুনি সে ওইখান থেকে হারায় গেছে, পরে আবার শুনি বাড়িতে আসছে আমাদের বাড়িতে, আমার বাবা আবার তাকে খাবার দিয়ে আসতো। এখন আমি ফোন দিলাম, কি হয়েছে ঘটনা, আমাকে সে বলতেছে 7 বছর একটা বাচ্চার কথা শুনে আমি স্তব্ধ। বলতেছে খালামণি ওইখানে এই ভোরবেলায় সে পাছার মধ্যে ব্যথা দেয়। আমার ভিতরে কলিজার পানি শুকায় গেছে। আমার মন চাইতেছে গিয়ে ধইরা ওরে পিটাই, যারা এই ধরনের কাজ করছে। ওইভাবে বলতেছে না, লজ্জায় বলতেছে এরকম করে। এখন বলতেছে আমাকে যদি জোর করে নিয়ে যায়, আমি নানা ভাইকে ওইখানে রেখে ওইখান থেকে আমি চলে আসবো, ও আমার নানা ভাই যে পড়াশোনা করবে। আর আমার মাকে বুঝাইছে স্বর্ণের মুকুট পড়তে পারবে, এই লোভে আমারে দিছে। আমার মা আমাকে আদর করে না, আমার মা আমার ভালোবাসে না। আমি তুমি আমার কাছে চলে আসো। আর আমার বোনকেও বকা দিছি, আমার তোর কথা শুনে চলন যেত না। পরে আমি ওই যে বিভিন্ন খবর টবর আছে না, এগুলো দেখতো না সে, এগুলো আমি লিঙ্ক পাঠাইছি দেখার জন্য। এই যে বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটছে, বিশ্বাস করে না, এরা বিশ্বাস করে না, বিশ্বাস করে না ভাই, ইহুদি নাসারার ষড়যন্ত্র, এগুলা নিউজ বিশ্বাস করে না। পরে পরে সে বুঝাইছে, মানে ও নিজেই তার মাকে বুঝাইতে বাধ্য হয়েছে যে মা আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া তোমার স্বর্ণের মুকুট পরাবো, তোমার মরে গিয়ে পড়া লাগতো না, আমি বেঁচে থেকে পড়াবো, আমি আমারে বাঁচতে দাও, ওই তাহলে মারা যাবো আমি। ওর জ্ঞান ভালো ছিল, সে বলতে পারছে। এখন আমি বলতেছি না ওই জগৎটাই খারাপ, ওইখানে মানুষগুলা খারাপ। এখন কেন হুজুররা থাকে না, বউ ওদেরকে কম বেতন দেয়, ওদের বাধ্য হয়ে ভিক্ষা করতে হয়। মাদ্রাসার যে এতিমখানা, সরকার যদি বিভিন্ন জায়গায় সরকারি ভাবে এতিমদের সুব্যবস্থা করতো তাহলে তারা ওরা এতিমখানা যেত না। বেহেশতের লোভে যদি 2-4 জন যায়, বাকিগুলা যায় অভাবে। আর এই হুজুরগুলা যখন ওই মাদ্রাসা থেকে বেরো, তাদের কোনো কাজ পায় না, চাকরি পায় না, তারা কোথায় যাবে বউ বাচ্চা নিয়ে? তারা বাধ্য হয়ে ওই মাদ্রাসায় হুজুরের একটা চাকরি, একটা নতুন মসজিদে আকাঙ্ক্ষা করে আমার একটা চাকরি হবে। এখন বলেন এটা তো রাষ্ট্র ব্যবস্থারই ষড়যন্ত্র, এটা তো ওদের দোষ না। ওরা তো অভাবের কারণে যখন ওখানে ঢুকে ওখানে বের হয়ে আর কিছু করতে পারে না, তো তাদের ওই দিকেই আগায় যেতে হয়। এখন এই যে তাদের প্রতিও যে মানবিক অবক্ষয়, তাদের প্রতি আমরা যে পুনর্বাসন করা বা তাদেরকে সেই জায়গা থেকে বের করে এনে কর্মসংস্থানের সাথে, মানে পরিবেশের সাথে মিলিয়ে তাদেরকে নাগরিক হিসেবে গড়ে তোলা, সেটা তো রাষ্ট্র করে নাই। রাষ্ট্র এই জিনিসটা তাদের উপর চাপিয়ে দিচ্ছে। এখন আজকে জঙ্গিগুলো তাদেরকে আমরা মেরে ফেলতেছি বা মেরে ফেলার চিন্তা করি, বা কোনো একটা জায়গায় মানুষ চিন্তা করে নূর ভাইয়ের ব্যাটারি চার্জ শেষ, চার্জে লাগায় আশা করে ঢুকবে। তো এখন বলেন আপনি, আমার কথায় কোনো অসুবিধা নাই, আমার চার্জারটা কানেক্ট করতে ভুলে গেছি। ওকে, আমি আসছি। হ্যাঁ, একটু কানেক্ট করুন। নূর ভাই, আমি যেটা বলেছি আপনি এটার উপরে বলেন আমার কথা। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এই জায়গাটা সংস্কার কিভাবে করলে ভালো হয় এটা আপনি একটু বলেন। আসাদুল মনে হয় ব্যাটারি, হ্যাঁ, শেখ ফরিদ ভাই এই ব্যাপারে বলবেন। এই যে এখানে সবচেয়ে বড় সংস্কার দরকার। শুধু আমরা মৌলবীরা ভালো না, মৌলবীরা একটা বউ নিয়ে গল্প করলে আমরা কিন্তু ট্রল করি। তারা কি প্রেম করবে না, ভালোবাসবে না?
অবশ্যই তারা কি মানে বিনোদন করবে, আমরাও যে মানে অমানবিক কাজ করি, এটাও তো ভালো না। সব মানুষেরই জৈবিক চাহিদা আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার মতো আর এই জৈবিক যে চাহিদা হোস্টেলের মতো থাকার ব্যবস্থা, এই থাকার ব্যবস্থাটা কিন্তু একটা জিম্মি, মানে কি বলে এটা, একটা এই সিস্টেম থেকে বের হওয়ার উপায় কি? যে হোস্টেলের মতো থেকে খেয়ে পড়াশোনা। এটা তো একটা, এখানে আমরা একটা জিনিস মিস করে যাচ্ছি, সেটা হলো যে এটা তো একটা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় আমরা থাকি এবং বিশ্ব তো পুঁজিবাদী পদ্ধতিতে চলে। পুঁজিবাদ এতিমদেরকে দিয়ে রাস্তায় ভিক্ষা করাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের বাধ্য হয়ে করাচ্ছে। এটা এক ধরনের যেরকম আয়ের পথ, আরেকদিকে অভাবে আছে, এটাও সত্যি। আপনি বিভিন্ন এতিমখানায় গিয়ে দেখেন, নতুন পুরনো এতিমদের দায়িত্ব সরকার ঘর থেকে বের করে নিতে পারে না। এতিম কোথায় কোথায় আছে, ওরা যেভাবে করে, ওরা তো হেঁটে হেঁটে এতিম খুঁজে বের করে। এখন এটাকে আমরা কোন দৃষ্টিতে বল? রাষ্ট্রের কথা রাখলাম, নায়িকা রোজিনা 2 কোটি টাকা খরচ করে এফডিসিতে মসজিদ বানাইছে। সাকিব আল হাসানের পোলাপান থাকে আমেরিকায়, সে বাংলাদেশে মসজিদ বানায়। ঠিক আছে? তো আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, যে লোকটা মাদ্রাসা বানায়, সে কিন্তু তার সন্তানকে মাদ্রাসায় পড়ায় না, সে কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ায়। আপনি দেখবেন অনেক মৌলবী আছে, আমার এলাকায় একজন পীর আছে, আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে, সেই পীরের সকল সন্তান ইউনিভার্সিটিতে পড়া, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এই যে জামাত ইসলামের আমির মওদুদী, মানে যে প্রতিষ্ঠাতা মওদুদীর কোন সন্তানকে জামাত ইসলাম করায় নাই। মানে যে মদ বেচে সে তো চায় না তার সন্তান মদ খাক, যে হিরোইন বেচে, গাঁজা বেচে, যে চরস বেচে, সে কিন্তু চাবে না তার সন্তান হিরোইন, চরস, গাঁজা খাক। বিষয়টা কিন্তু এরকম। আপনি দেখেন আজকে যারা সমাজ ব্যবস্থা, আপনি কয়েকটাই সমস্যা আছে, শুধু একটা না। শুধু যে বেচতে আসা যায় তাও যেমন সঠিক না। এটা একটা অদৃশ্য জাল ভাই, এই জাল থেকে ওরা বের হতে পারছে না। এটাই বলতে চাচ্ছি আমি। আপনি যেটাকে অদৃশ্য জাল বলতেছেন, সেটা আমরা দৃশ্যমান দেখি। আমরা যারা সমাজতান্ত্রিক রাজনীতি চর্চা করি, আমরা যারা মার্কস এঙ্গেলস চর্চা করেছি, প্রগ্রেসিভ চিন্তা ভাবনা করি, আমরা বুঝি যে এগুলো করে পুঁজিবাদী রাষ্ট্রগুলো। আপনি দেখেন পৃথিবীতে মুসলমানদের যেভাবে সন্ত্রাসী হিসেবে ব্যবহার করতেছে সারা পৃথিবী, আর কোথাও কিন্তু পৃথিবীতে এটা করতে পারে না, কারণ এদেরকে খুব দ্রুত বোঝানো যায়। আপনি দেখেন সিরিয়াতে চেঞ্জ হয়ে গেছে আসাদ সরকার, তার জন্য বাংলাদেশের মুসলমান খুশি, পাকিস্তানের মুসলমান খুশি, ভারতের মুসলমান খুশি, কিন্তু এরা বুঝলোই না যে ওইখানে ঢুকে গেল ইসরায়েল এবং আমেরিকা। এটা তাদের বুঝাইতেই পারবেন না। যেমন বাংলাদেশে আপনি মাদ্রাসায় বলৎকার করে মেরে ফেলতেছে, মেয়েদের বলৎকার করে মেরে ফেলতেছে মাদ্রাসায়, এটা তাদের বিশ্বাসই করাইতে পারবেন না আপনি। এদের মগজটা এমন ধুলাইছে, শুধু যে রাষ্ট্র দায়ী, এটা তো সত্যই রাষ্ট্র দায়ী, তারপরেও কিন্তু তারা নিজেরাও সচেতন না। সব বিষয়ে সচেতন হলো। ধর্ম হলো এমন একটা বিষয়, সচেতনতা তো একদিনে হবে না, এটা তো একদিন হবে। এটা নাকি ব্রিটিশরা চালু করেছিল এই শিক্ষা ব্যবস্থা? ব্রিটিশ চালু করেছে। আলিয়া মাদ্রাসা, এই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ইংরেজরা, এবং তাদের 26 জন ছিল প্রিন্সিপাল, খ্রিস্টান প্রিন্সিপাল ছিল। আর কওমি মাদ্রাসা হয়েছে কিভাবে জানেন? ব্রিটিশরা যখন বললো হিন্দু এবং মুসলমানদের যে তোমাদের আমি আধুনিক কলেজ, তৎকালীন সময়ের স্কুল, কলেজ এগুলো করে দিব, হিন্দুরা সেটা গ্রহণ করেছে, কিন্তু ভারতবর্ষের মুসলমান সেটা গ্রহণ করে নাই। তারা বলছেন আমরা মক্তব্যে থাকবো, খ্রিস্টানদের কলেজে যাব না। তাই তারা মাদ্রাসা বানিয়ে দিয়েছে এবং মাদ্রাসা সাপোর্ট দিচ্ছে। তো এই যে তারা ব্যাকফুটে চলে গেছে, আজও সেখান থেকে উঠে আসতে পারে নাই, যদি তারা দাবি করে আমরা। এর আগে একজন দর্শক মূল্যবান মন্তব্য দিয়েছিল, যেমন এখন একজনে বললো ধর্ম উপদেষ্টা বলছে স্কুল কলেজে সব স্তরে নাকি কোরআন শিক্ষা অ্যাড করবে। এই ব্যাপারে এর আগে একজন, না এটা হাসির বিষয় না, এর আগে একজন দর্শক বলেছে যে আপু এই সিস্টেম থেকে বের হওয়ার উপায় একটা বলছে, আমি সেটাই মানে ভুলে গেছিলাম, মনে হয়েছে ওনারটা দেখে। বলছে যে এই যে মক্তব, মাদ্রাসা, ওইখানে যে শিক্ষাটার জন্য ওরা যায়, এই আরবি শিক্ষার জন্যই তো যায়। ওই আরবি শিক্ষাটা যদি স্কুলে অ্যাড করে তাহলে ওইগুলো আস্তে 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 ওগুলো শূন্য হয়ে যাবে। এটা কি আসলে যৌক্তিক? নো, এটা ভুল। আমি আপনাকে বলি, এরা এই তথ্যটা আপনাকে ভুল দিছে। ভুল না, এটা তার গবেষণার ভুল। এটা হয় না কখনো। এটা তারা এখানে ধর্ম, এইখানে কোরআনকে তারা কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার জন্য আনতেছে না, এটাকে নিয়ে তারা রাজনীতি করবে বলে আনতেছে। যদি তারা কোরআন পড়াতো, পড়েন, আরবি পড়েন, না করছে কে? কিন্তু এরা তো এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আনছে, টুলস হিসেবে আনছে। এরা তো আমাদের ধর্ম শিক্ষা দিতে আসে নাই। ধর্ম শিক্ষা দেন, আপনার সমস্যা কি? কোনো সমস্যা নাই, পৃথিবীর। আরেকটা কথা বলি নূর ভাই, সেটা হচ্ছে আমার যে বোনের ছেলেটাকে দেওয়ার পরে আমি যখন আমার বোনকে বকা দিলাম, বোনের জামাইকেও ফোন করে বকা দিলাম, ও আমাকে যে যুক্তি দিছে, আমার আরেক মামাতো ভাই আছে, তার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ায়, মানে মাদ্রাসাটা শুধু এতিমখানায় পড়ায়, অথচ তার কোটি কোটি টাকা সম্পদ, এতিমখানায় পড়ায়। কারণ কাছাকাছি এতিমখানা, আরবি পড়ায়, দূরে দিলে আবার মাদ্রাসা দূরে হয়ে যাবে, এই যে কাছে দেখে এতিমখানায় পড়ায়। মগজ ধুলাই করে ফেলছে, বেহেশতে পাঠাই দিবে। না, ওর যুক্তিটা শুনেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা যুক্তি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অধিকাংশ লোকজন মিডল ইস্টে যায়, মানে ইসলামিক কান্ট্রিতে যায়, সেখানে ভাষার জন্য তারা ওই ভালো কাজ পায় না। এখন যদি এখান থেকে আরবি শিক্ষা হয়ে যায় তাহলে ওইখান থেকে কাজ পাবে, কথা বলতে পারবে। তো আমি বললাম ভাষা শেখার জন্য 3 মাস যথেষ্ট, তার জন্য সে সারা জীবন কেন মাদ্রাসায় কাটাবে? আমি বলতে চাইছিলাম, আর ভাষা শিখে কোনোদিন একটা লোকের ভাষা শিখতে ন্যূনতম 2 বছর থেকে 3 বছর দরকার।
আর ওই লোকটা যদি যে আমি দেশে যদি যাবে 7 দিনে একটা হ্যাঁ, হ্যাঁ, ন্যূনতম ভাষা ছোট নাবালক শিশু 7 দিনে কায়দা পড়ে ফেলতে পারি, তাহলে ভাষা শেখার জন্য তো আমার 1 মাস যথেষ্ট আমি মনে করি। ভাষা শেখার গ্রামার ভাষা আপনি পড়ে ওইভাবে শিখতে পারবেন না। ছোট আমি কয়েকটা ভাষা শিখেছি পড়ে বহু সময় লাগছে, কিন্তু যখন সেই সমস্ত দেশে গেছি তখন ভাষা শিখতে আমার জন্য খুব দ্রুত আদান সহজ। প্রদান হলে হ্যাঁ সহজ। শুনেন, ভাষা শেখার সাথে এটা সম্পর্ক নাই। বলেন যে টেকনোলজি নাই, আচ্ছা ভারতের যে হিন্দুরা যায় মিডল ইস্টে, তারা কি আরবি শিখে যায়? ভারতের হিন্দুরা যে কাতার যায়, কুয়েত যায়, দুবাই যায়, সৌদি আরব যায়, জর্ডান যায়। যে বলছে সেও তো ভাষা শিখা যায় না, গিয়ে ভাষা শিখা ফেলছে। এক্স্যাক্টলি। শুনেন, হিন্দুরা, আমি বলি সৌদি আরবে যদি একটা ভারতীয় হিন্দু যায় বা মুসলমান যাক, তাদের বেতন যদি হয় 50,000, বাংলাদেশের এই লোকটার বেতন হয় 20,000। কেন? কারণ সে টেকনোলজিতে দুর্বল, সে কিছুই জানে না, কোনো কাজই জানে না। সে গেলে তো তার ভাষা শিখলে আপনার কেউ বেতন দিবে না। কাজ জানে যায়, কেউ কাজ জানে যায় না, তার জন্য তারা পান। এর তথ্য ভুল। আর ভাষা শেখার জন্য তো আপনি কোরআন পড়তে শিখে তোরা ভাষা শিখতে পারবেন না। তাহলে সব হাফেজ তো কোরআনের কথা আরবিতে কথা বলতো, কয়েকজন তো পারে না। নট এ সিঙ্গেল ম্যান। ইভেন একটা উদাহরণ দেয়, এটা যে কত বড় মিথ্যা। টাঙ্গাইলে একটা পাকিস্তানি মেয়ে ধর্ষণ হয়েছিল, মানে পাকিস্তান থেকে সে আমাদের জামালপুরের পাশে টাঙ্গাইলের একটা মেয়ে ধর্ষণ হইলে সে কোর্টে গিয়ে কথা বলতে গেছে, আশেপাশে একটা হুজুর খুঁজে পায় না উর্দু অনুবাদ করে দিতে, অথচ সারাদিনে তারা উর্দু পড়ছে। তাহলে বই পড়লে আমরা কি ইংরেজি পড়ি নাই? আমরা তো ইংরেজিতে পড়ছি, লিখছি, কিন্তু সবাই কেন লাইক দিস? ভাই আমি কতগুলো আন্তর্জাতিক সংগঠন, মানে হিউম্যান রাইটস পুরো ওয়ার্ল্ড, তারা মানে ওয়ার্ল্ড ব্যাপী কাজ করে, আমাকে অ্যাড করছে, কিন্তু আমি ইংলিশে বুঝি, রিডিং পড়ে অর্থটা বুঝি, কিন্তু মানে স্পোকেন ইংলিশ যে মানে ইনফ্লুয়েন্সলি বলা, একদম স্পোকলি বলা, আপনি না জানলে তো, আপনি নিয়মিত প্র্যাকটিস না করলে তো পারবেন না। আমি কোর্স করেছি 2 বার, ভুলে গেছি কি হবে। এখন আমাকে শুধুমাত্র কথা বলার জন্য রিকোয়েস্ট করে, আপনি আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যোগ্য ব্যক্তি, আপনি কেন কথা বলতে আসেন না? কারণ আমার বাধাটা এই যে শিক্ষা ব্যবস্থা বললো নূর ভাই, যে ভারতের বাংলা মিডিয়ামে তারাও ইংলিশ বলতে পারে, আমরা বাংলা মিডিয়াম কেন ইংলিশ মিডিয়াম গিলে খাওয়ানোর পরও বলতে পারি না। রাইট, ঠিকই বলছেন। আপনি যে আমি দেখতে পেয়েছি 2 জন উপদেষ্টা ইংলিশ না বলতে পারার কারণে ট্রলের শিকার হয়েছে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও। না, ভাষা সবসময় যেমন পৃথিবীর অনেক, যেমন পুতিন ইংরেজি জানে কিন্তু সে ইংরেজি বলে না। জাপানের প্রধানমন্ত্রী ইংরেজি জানে কিন্তু তারা ইংরেজি বলবে না, সেটা আলাদা বিষয়। চাইনিজ প্রেসিডেন্ট ইংরেজি জানে কিন্তু তিনি ইংরেজি বলবেন না। একজন জার্মান কূটনীতিক ইংরেজি জানে, সে ইংরেজি বলে না, দোভাষী নেয়, এটা হলো অন্য বিষয়। আসাদ ভাইয়ের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, উনি তো অনেকক্ষণ বলছে, এই জন্য রেস্ট দিয়েছি, এখন আবার বলবে উনি। বলতেছে আসাদ ভাইকে বলতে দেন না কেন? আমার মনে হয় যে কমেন্ট গুলোকে আপনি পাশেই রাখেন, মানুষজন কমেন্ট তো দেখতেছেনি, আপনি যত বেশি পিন করবেন তত বেশি আপনার মূল জায়গা থেকে আপনি ফোকাস, মূল জায়গাতে সরে যাবো। আমি 2 মিনিট সময় নিচ্ছি, তখন নেটওয়ার্কের কারণে কথা বলতে পারি না, সমস্যা। ধর্মনিরপেক্ষতা হচ্ছে একটা সুসভ্য, সাংস্কৃতিক এবং গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ধর্মনিরপেক্ষতা। আপনি দেখবেন ধর্মনিরপেক্ষতা শব্দ শুনলেই বিশেষ করে বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান, ইভেন ভারতীয় মুসলমান খেপে যায়। আসাদ নূর ভারতের থেকে দীর্ঘদিন উনি জানে, ভারতে কিন্তু মুসলমান ধর্মনিরপেক্ষতা চায়। দেওবন্দ মাদ্রাসার হুজুর যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে, তার আগে স্পেশাল নামাজ পড়েছিল যাতে নরেন্দ্র মোদী ক্ষমতায় না আসে, দেশে ধর্মনিরপেক্ষতা থাকে। আর সেই মাদ্রাসা থেকে, দেওবন্দ থেকে পড়ে এসে বাংলাদেশে বলে ধর্মনিরপেক্ষতা হারাম। তো এই হচ্ছে আমাদের মূল সমস্যাটা। যখনই তারা সংখ্যা লঘিষ্ঠ থাকে, মানে কম, তখন বলে ধর্মনিরপেক্ষতা চাই। যখনই সংখ্যা গরিষ্ঠ হওয়ার লাগে না, 30 থেকে 50% হলে বলে সরিয়ে চাই। আমি আজকে খুব দুঃখ করে, অনেকে আমাকে গালাগালি করছে একটা পোস্ট দেওয়ার জন্য। আমি লিখেছি যে মুসলিমস আর নট ডেমোক্রেসি লাভিং পিপল, এটা বলার জন্য আমাকে অনেকে গালাগালি করছে, আমার ইনবক্সে লিখছে, কেউ ফোন দিছে। আমি এটা ওভারঅল বলছি, সবাইকে উদ্দেশ্য করে বলি নাই। মুসলমানরা গণতন্ত্রকে ভালোবাসে না, যে গণতন্ত্র পছন্দ করে না সে তো ধর্মনিরপেক্ষতা পছন্দ করবে না। আমাকে যে বলেছে, গালাগালি দিছে যে তুমি কেন এটা বললা যে গণতন্ত্র, আমার সিনিয়র, উনি আমাকে বলে তুমি ঠিক করো না, এই পোস্ট ডিলিট করো। আমি পোস্ট আমি ডিলিট করবোই না, প্রশ্নই আসে না। আমার ভুল হইলে আমার সাথে সেটা কেউ বলবে, আমার ভুল বুঝাইতে পারলে আমি ডিলিট করবো, ভুল স্বীকার করে আবার পোস্ট দিব, কিন্তু আমি ডিলিট করবো। সে আমাকে বলছে খুব বেশ একটু আমার মোস্ট সিনিয়র, তারপরে একটু বকাঝকা করলো। আমি বললাম আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি খিলাফত চান না গণতন্ত্র চান? সে আর কথা বলেন না, প্রায় 30 সেকেন্ড চুপ। সুতরাং বুঝতে পারছেন তো, ফাইনালি মুসলমানরা গণতন্ত্র পছন্দ করে না, তেমনি তারা পছন্দ করে না সেকুলারিজম, তো পছন্দ করবেই না। সংখ্যালঘিষ্ঠ যখন থাকবে তখন তারা আসলে কি জানেন, যখন নিজের বিপদ তখন গণতন্ত্র চায়, তখন সেকুলারিজম চায়। যেই না সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় নিজেরা বেশি, তখন আর চায় না। মানবতার কথা যেটা বললাম, বিপদে পড়লে বলে আমি মানবতা চাই। বলেন। জি অনেক ধন্যবাদ। জি আমাকে যদি প্রশ্ন রাখতে আর কি। জি প্রশ্ন করবো না, আপনি যে আমরা আলোচনা করলাম যে মাদ্রাসার সিস্টেম নিয়ে, জি সাউন্ড পলিউশন, এই যে মাদ্রাসার সিস্টেম নিয়ে, আমি একটা প্রশ্ন করি দর্শকের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। সেটা হলো যে আসাদ নূর, আমাদের আপনি বলেন একটা বিষয়, মানে আমার দর্শকের পক্ষ থেকে আমি প্রশ্ন করি আপনাকে। সেটা হলো যে আপনার কি মনে হয় যে বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র চায়, তারা কি গণতন্ত্র চায়? আপনার এক্সপেরিয়েন্সে কি বলে? আপনি 2-3 মিনিট আমাদের একটু শোনান।
চায় না, কোনোভাবেই মানুষ গণতন্ত্র চায় না। আসলে আমাদের বাংলাদেশের মানুষ মোটা দাগ বলতে হলে এটাই যে নিজের ভালো হয় এমন সব জিনিসই তাদের অপছন্দ। ভালো থাকতে গিয়ে যা যা লাগে সবকিছুতেই তাদের অনীহা, অপছন্দ। যেমন মানুষ মনে করে যে আমার একটু বেশি টাকা থাকলে আমি ভালো থাকবো, পাশের বাড়ির ওই গাছটা না থাকলে আমার একটু আকাশটা দেখতে ভালো লাগে। এরপরে মনে করেন অন্যকে ঠকানো বা নিজের সন্তানকে একটু ঘুষ টুস দিয়ে কোনো একটা জায়গায় চাকরি পাওয়ানো, কোনো একটা জায়গায় পড়াশোনা করানো, এই যে নিজের ভালো থাকতে যায় আর সে পুরো সমাজটাকে নষ্ট করে। দেখেন শেখ ফরিদ ভাই শুরুতে একটা মানে প্রাণীদের উদাহরণ টানছিলেন। দেখেন সকল প্রাণী তার পরিবেশ রক্ষার জন্য সবসময় কাজ করে। কোনো হাতি চায় না সে বন উজাড় করে ফেলবে, তার খাবার সংগ্রহের জন্য বন উজাড় সে করতে চায় না, বরং সে যেটা করে এটা প্রাকৃতিকভাবে বনের জন্য উপকার। হাতি যখন হেঁটে যায় তখন সেই বনে আরো অনেক তরু, অনেক লতা জন্মায়, কারণ হাতির পায়ে গর্ত হয়, সেখানে জল জমে, অনেক অনেক প্রাণীর খাবারের জায়গাও হয়। আপনি দেখেন পাহাড়িরা পর্যন্ত, আমাদের পাহাড়ি আদিবাসী আছেন, তারা কিন্তু বন উজাড় করে না। বা এই বাঙালিরা যে ওইখানে সেটেলার করতেছে, ইম্পোর্ট করতেছে, ওইখানে যে দেখেন রিসোর্ট বানাচ্ছে, সে বন কেটে সে রিসোর্ট বানাচ্ছে। তো এটা আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে যারা আসলে খুব বেশি চেতনাবাজি, যাই বলি না কেন, আমরা আসলে নিজের ভালো কখনোই বুঝি না, নিজের ভালো করতেও যাই না। আমাদের দেশের পত্রিকায় নিউজ হয় যে রাস্তার পাশে সব গাছ কেটে ফেলা হচ্ছে, এবং কারণ খুঁজতে গেলে আমরা কোনো কারণ পাই না। মনে হয়েছে একজন স্থানীয় জনপ্রতিনিধি, মানে জনপ্রতিনিধির মনে হয়েছে গাছগুলা বেঁচে দিলে সে কিছু টাকা পাবে। তো এটা শিক্ষিত। হ্যাঁ, এবং এই যে গরমের জন্য হাহাকার, সামনে আসছে শীতের পরে গরম আসবে, এই গত বছর গরমে আমরা দেখেছি তো কত মানুষকে হাহাকার করতে। আসলে এই প্রত্যেকটা জায়গায় আমরা সত্যিকার অর্থে সবাই কুড়ালবাজ, একটা কুড়াল নিয়ে সবসময় ঘুরি এবং নিজের পায়ে সুযোগ পেলে একটা কোপ মারিয়া বলি যে এটা হইলো কেন, আমার পা দিয়ে রক্ত বাড়িতেছে কেন, রাষ্ট্র এটা জবাব দেয়, ভারত এটা জবাব দিতে হবে, আমার পা থেকে রক্ত বাড়িলো কেন। এই নিজের নাক্কাইটা, অন্যের যাত্রা ভঙ্গ করা, নিজের মানে স্বার্থপরতা দেখাতে যায়, সবকিছু ধ্বংস করে দেওয়া। এখন আপনি বনে আগুন লাগাইলে তো আপনার ধর্মশালা থেকে শুরু করে কিছুই আর থাকবে না, সবই তো পূর্বে। আমার এটাই মনে হয় যে আমরা সবাই আত্মঘাতী। আচ্ছা, এখন